১৯৭১ যেমন এই পুরো বাঙালির জীবনে একটা কঠিন অবস্থা নিয়ে এসেছিল, সেই ১৯৭১ কিন্তু এসেছিল একজন বেগম জিয়ার জীবনেও। এবং তার সে যে বারবার কঠিন অবস্থায় পড়েছেন তার পুরো গোটা জীবনে, এই প্রথম মানে কঠিন অবস্থায় তিনি পড়েন ১৯৭১-এ। তার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন, তিনি প্রায় ৩০০ সৈন্য নিয়ে তৎকালীন চট্টগ্রামে অবস্থিত যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেই ৩০০ বাঙালি সৈন্য নিয়ে তিনি প্রথম বিদ্রোহ করেন। এবং তারপর তিনি কিন্তু সেই বাঙালি সৈন্যদের নিয়ে সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন। যেটি বিভিন্ন ইতিহাস বিশ্লেষক তার জীবনী নিয়ে যারা কথা বলেছেন, লিখেছেন, তাদের কাছে এমন বর্ণনা এসেছে যে যখন জিয়াউর রহমান রেল লাইন ধরে, যাতে পথ ভুল না হয়, রেল লাইন ধরে যখন পটিয়ার দিকে যাচ্ছিলেন সেই ৩০০ সৈন্য নিয়ে, তখন এই আরেকজন তরুণ অফিসার যিনিও একসময় বিএনপি করতেন, পরে বিএনপি থেকে বের হয়ে গেছেন, শমশের মুবিন চৌধুরী জিয়াউর রহমানকে বলেছিলেন যে স্যার, এই আমাদের এই রেল লাইনের পাশেই তো আপনার কোয়ার্টার, এবং সেখানে ভাবি আছেন, অর্থাৎ বেগম জিয়া আছেন, তার ২ সন্তান, আমরা কি তাকে নিয়ে যাব? তখন কিন্তু জিয়াউর রহমান সেই শমশের মুবিন চৌধুরী ওনাকে কিন্তু বলেছেন যে দেখো, আমার সঙ্গে তো ৩০০ সৈনিক এবং ৩০০টি পরিবার, তাহলে এই বাকি ৩০০ পরিবারকে তাহলে কিভাবে আমরা নেব? কাজেই এখন শুধু ব্যক্তির চিন্তা করলে হবে না, শুধু আমার পরিবারকে নেওয়া সম্ভব নয়, কারণ আমরা ৩০০টি পরিবারকে নিয়ে যেতে পারছি না। কিন্তু জিয়াউর রহমানের এই যে সাহসিকতা, এই যে উদারতা বা এই যে নেতৃত্ব, এটি কিন্তু তখন একজন গৃহবধূ বেগম জিয়াকে একটা কঠিন অবস্থায় ফেলে দিয়েছিল। কারণ তখন জিয়াউর রহমান যে বিদ্রোহ করেছেন এটি কিন্তু পুরো ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়েছে, এবং বেগম জিয়ার উপর সেটির যে একটা রাগ বা ক্ষোভ বা একটা ব্যবস্থা আসতে পারেন, সেটি কিন্তু বেগম জিয়া বুঝেছিলেন, এবং তার সঙ্গে তার ছোট 2টি সন্তান। এবং সেই যে তার কঠিন পরিস্থিতি শুরু হলো তার জীবনে, এবং তিনি খুব কষ্ট করে চট্টগ্রাম থেকে তার সেই 2 সন্তানকে নিয়ে উনি ঢাকায় এসেছিলেন, এবং সিদ্ধেশ্বরীর একটি বাসায়, তার এক আত্মীয়ের বাসায় উনি সেখানে অবস্থান করেছিলেন। সেই বাসা থেকেই আবার উনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রথম তার যে পুরো যুদ্ধের সময়টাতে তার কষ্টের জীবন কেটেছে ক্যান্টনমেন্টে, এবং এই বিষয়গুলোই কিন্তু এই তার এই পরবর্তী জীবনেও তার এই কষ্টের ধারাবাহিকতা দেখা গেছে। দ্বিতীয়ত, তার আরেক নতুন ধরনের এক কষ্টের জীবনে তিনি প্রবেশ করেন ১৯৮১ সালে, যখন এই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই চট্টগ্রামে তিনি মারা যান। তাই তিনি যখন এই শহীদ হন, তারপর আসলে একজন গৃহবধূ তিনি তার বক্তব্যে বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাদামাটা জীবন যাপন করতেন, সেই পরিস্থিতিতে উনি কী করবেন, উনি ওনার বাচ্চাদেরকে কি করে বড় করবেন, এগুলো নিয়ে যখন চিন্তা তার একজন সাধারণ গৃহবধূ হিসেবে, তখন তার ডাক আসে এই রাজনীতিতে নামার। গৃহবধূ থেকে এই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য তার রাজনীতিক হবার এই যে আহ্বান, তিনি কিন্তু সেটি উপেক্ষা করেননি। উনি কিন্তু রাজনীতিতে নেমেছেন, এবং খুব দ্রুত উনি এই বিএনপির সাধারণ সদস্য, এরপর বিএনপির সহসভাপতি, এবং পরবর্তীতে উনি কিন্তু বিএনপির চেয়ারপারসন এর দায়িত্ব পান ১৯৮৪ সালে। এবং এই যে আজকে দিন পর্যন্ত, এই যে তার এই শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি বিএনপির চেয়ারপারসনেরই দায়িত্ব পালন করছেন। এবং বিএনপির মধ্যে উনি এই যে একটা ঐক্যের প্রতীক হয়েছিলেন, রাজনীতির একজন অভিভাবক হয়েছিলেন, সেখানে দলীয় যেমন নানান সংকটে এই দলটি যখন নানান বাধার মুখে পড়েছে, তখন উনি যেমন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তেমনি জাতীয় বিভিন্ন সংকটেও কিন্তু এই বেগম জিয়া এই রাজনীতিকদের ঐক্যবদ্ধ করেছেন। এবং তার সবশেষ রূপটি কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানের পূর্বে এবং পরবর্তী মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাই যে বেগম জিয়া তিনি মারা যাওয়ার পর রাজনীতির প্রতিটি তাঁবু থেকেই কিন্তু ওনার জন্য শোক জানানো হয়েছে, এবং উনি যে ওনার জন্য দল মত নির্বিশেষে এই যে মানুষের ভালোবাসা, এই যে রাজনীতিকদের যে ঐক্যবদ্ধতা, এটাও কিন্তু জানান দেয় যে উনি শুধু বিএনপির মধ্যেই শুধু জনপ্রিয় নেত্রী নন, উনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও একটা ঐক্যের প্রতীক ছিলেন।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।